কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর। মানুষকে সম্মান করার জন্য সরকারি চাকরিতে, বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন অফিসে, আদালতে, মিল, ফ্যাক্টরি, সেক্টর, ইন্ডাস্ট্রিতে যারা আছেন, আমরা জানি অনেকের বেতন দিয়ে সম্মানজনকভাবে চলা কঠিন। এই সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার। এই সরকার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি লোককে, প্রত্যেক নাগরিককে, প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই করবে ইনশাআল্লাহ। তারাও যাতে আনন্দের সাথে, স্বস্তির সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে। আমাদের ব্যাপারে অপবাদ ছড়ানো হয়, এরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে আর মসজিদ থেকে সমস্ত ইমাম খতিব বের করে দেবে। তো কওমি মাদ্রাসার একজন কর্ণধার এখানে আছেন না, আল্লামা মামুনুল হক সাহেব, তিনি তো তার বংশীয় ধারাক্রমে তিনি কওমির একজন প্রতিনিধিত্বকারী। এরকম আরো সবাই প্রায় আছেন। তাদেরকে সাথে নিয়ে কি আমরা কওমি মাদ্রাসা বন্ধ করবো না? এগুলা হলো মিথ্যা গুজব ছড়ানো, মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা। তবে মানুষ পুর খেতে খেতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন আর এগুলা কানে তুলে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কওমি মাদ্রাসার বেফাক আছে, হায়াতুল আউলিয়া, সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে, এই সরকারের প্রতিনিধিরা বসবেন, এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে। বসে কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর। এখন মূলত দিনী শিক্ষাটাকে ধরে রেখেছে কওমি মাদ্রাসা। আমরা সেই দিন চাই, আর আমরা নাকি কওমি মাদ্রাসার বিরোধিতা করবো। আশ্চর্য। সম্মানিত ভাইরা, যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছে? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে। এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। হ্যাঁ, সারা 15 বছর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে, তাদেরকে কাদের উপযোগী করে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার গল্প না শুনে আমরা কেন বেকার ভাতার গল্প শোনাবো? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে, আমি বাংলাদেশ। বাংলাদেশ কি আমাকে দেখে জেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ করতে চাই। আরেকটা কথা একেবারে সাফ, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই। এই যুবকরা নারাজ নাকি? কেউ জবাব দিল নাকি? হ্যাঁ, কেমনে জবাব দিবে? এতক্ষণ ধরে মিটিং, আর তার উপরে আবার সূর্যের তাপ, এটা আবার মাঘ মাসে, শক্তি কি আর থাকে? আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলেও আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না। পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না।
আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো আসেন আপনারাও অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোন দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারোর জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। এটা মেনে নিতে হবে। 3 নম্বর, যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে। এই 3 জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার, কারো স্বার্থ দেখবো না, স্বার্থ দেখবো 18 কোটি মানুষের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এদেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরো 3টে ধর্মের মানুষ বসবাস করে। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন ইনশাআল্লাহ। কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায়, যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। এই 2 শর্ত পূরণ হলে উপযুক্ত কাজটি যে কোনো ব্যক্তির, নাগরিকের কাছে চলে যাবে। শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন যদি ভালো না হয়, ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না। আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরাত কিছুই আমাদেরকে কভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাআল্লাহ। আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আমি এখন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই। আপনি তো আসুন। আলহামদুলিল্লাহ, আমরা 11 দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে